নুসরাত হত্যার ঘটনায় ১৩ নয়, জড়িত ছিল ১৫ জন, জানালেও পিবিআই। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিলে। শাবান মাসে চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিং এ আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশি চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। এবং বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত সাইফুদ্দিনুর রাহি, নেই তাসকিন ইমরুল। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। নুসরাত রাফি হত্যার ঘটনায় ১৩ নয়, জড়িত ছিল ১৫ জন। মামলার ২ আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন দুজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। দাবি জানানো হয় দ্রুত বিচার শেষ করারও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে বিস্তারিত। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে ২ দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে, তারা তাদের দোষ স্বীকার করেছে এবং এই সময় তারা তাদের কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটির তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা। যতটুকু পারবো আমরা সেটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দফতর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করতে চাইলেও পুলিশ ৫৪ ধারায় মামলা নেয়। এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি, আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত রাফির শরীরে আগুন দেওয়ার পরপরই ঘটনাটি আত্মহত্যা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এই অপপ্রচারটি ছিল কিলিং মিশনেরই অংশ, এমন অভিযোগ নুসরাতের পরিবার সহ সোনাগাজীবাসী। তবে ফেসবুকে সমালোচিত পোস্টদাতা স্থানীয় সংবাদকর্মীর দাবি, সাবেক ওসির কথায় তিনি ঘটনাটি আত্মহত্যা বলে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া হত্যায় জড়িত অন্য অভিযুক্ত মনিকে পিবিআই গ্রেফতার করেছে বলে দাবি করেছে অভিযুক্তের পরিবার। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্টে বিস্তারিত। ৬ এপ্রিল সকাল ১৫:১০টার দিকে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। এই ঘটনার ১ ঘন্টার মধ্যেই সোনাগাজী উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন রিপনের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, মাদ্রাসার ছাদে উঠে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় নুসরাত। এই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। রোববার নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তির পর নিশ্চিত হয় পরিকল্পিতভাবেই এটা করা হয়। আমি মনে করি এটা মোটা অঙ্কের অর্থ ব্যবহার হয়েছে, কারণ একটা মার্ডার আত্মহত্যা হিসেবে পরিচালনা করার জন্য
জ্যামত্যাম টাকা এখানে খরচ হয় না। 100% সত্যি বলতেছে, আসলে এটা পূর্ব পরিকল্পিতভাবে স্ট্যাটাসগুলো সাজা রাখছে দেওয়ার জন্য। যারা আত্মহত্যা বলে এটাকে প্রচার করেছিল তারাও এই কিলিং মিশনের সাথে জড়িত কিনা এটা তদন্তের আমরা দাবি জানাচ্ছি। ক্যামেরার সামনে আসতে না চাইলেও মোবাইল ফোনে স্ট্যাটাস দাতা সেই স্থানীয় সংবাদকর্মী জানান সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অনুরোধেই আত্মহত্যার স্ট্যাটাস দেন। আমি মজার ফোন দিয়েছিলাম, বিষয়টা কি আমরা ঘটনা শুনতেছি, রাতে অগ্নিদগ্ধ হয়েছে, আসলে ঘটনা উনি বলছে আমি পুলিশের টিম পাঠাইছি, যতটুকু খবর পাচ্ছি হয়তো মেয়েটা আত্মহত্যার চেষ্টা করতে পারে, এই কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছি। এদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানান তদন্তে পরোক্ষদেরও আমলে নেওয়া হবে। আরও কিছু যারা নুরুদ্দিন গেট পাহারা দিয়েছে এবং আমরা সেদিনই বলেছিলাম আরও কিছু লোকজন বাইরে ছিল, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করছি, আরও কিছু লোক আছে, আমরা এগুলো নাম না বলে আমরা এগুলো আইডেন্টিফাই করি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা আমলে নিয়েছেন আদালত, আর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। মঙ্গলবার দুপুরে পিবিআই এর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে 10 জনের একটি দল ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন তারা। এরপর তারা উত্তরচর চান্দিয়া গ্রামে নিহত নুসরাতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গেও কথা বলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাইয়ে তদন্ত চলছে বলে জানায় পিবিআই সদস্যরা। এখন থেকে যৌন হয়রানি ও ধর্ষণের শিকার নারী ও শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করবেন নারী ম্যাজিস্ট্রেট। দেশের সব চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন হাকিমকে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এদিকে ফেনীর শিক্ষার্থী নুসরাতের ঘটনায় মাদ্রাসা গভর্নিং বডির ভূমিকা এবং 60,000 টাকা দিয়ে ধর্ষণী মীমাংসার চেষ্টা ও নির্যাতিতা আত্মহত্যার ঘটনায় অসন্তোষ রুল জারি করেছেন উচ্চ আদালত। আইন অনুযায়ী যৌন হয়রানি বা ধর্ষণের শিকার নারী ও শিশুরা ম্যাজিস্ট্রেটের কাছে 22 ধারায় জবানবন্দি দেন, যা মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু পুরুষ ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা নারী ও শিশুরা অনেক কিছুই বলতে দ্বিধাবোধ করেন, যার প্রভাব পড়ে মামলার বিচারে। এমন প্রেক্ষাপটে যৌন হয়রানি বা ধর্ষণের শিকার নারী ও শিশুদের জবানবন্দি একজন নারী ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার নির্দেশনা দিলেন সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন পর হলেও সর্বোচ্চ আদালতের এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সাবেক বিচারকরা। একটা মেয়ে আসলে তো ওর প্রতি যে বিভৎস আচরণ করা হয়েছে, এটা একজন মেয়ে হিসেবে একজন মেয়ের সামনে যতটা অকপটে বলা যায়, একটা পুরুষের সামনে হয়তো বলা যায় না। ওসি সাহেবের যে আমরা আচরণ দেখেছি, এটা তো কোনোভাবে, এটা তো খুবই একটা বাজে একটা উদাহরণ আমাদের সমাজে, যেটা কখনোই উচিত হয়নি। আর পুলিশের কাছে কোনো বক্তব্য, এটার তো কোনো মূল্য নেই। এদিকে সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সময় নুসরাতকে যৌন হয়রানির ঘটনায় প্রতিকার না করায় মাদ্রাসার গভর্নিং বডির সমালোচনাও করেন হাইকোর্ট। আইনি পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা এবং তথাকথিত যে সালিশটা করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে একটি রুল দিয়েছে। কোর্ট জানতে চেয়েছেন যেখানে ধর্ষণের শিকার হয়েছে সেখানে ধর্ষণের মামলা না হয়ে কেন আত্মহত্যার মামলাটা এখানে রুজু করা হয়েছে। যে আসামি অধ্যক্ষ, ওনার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ এর আগেও এসেছে। গভর্নিং বডির যারা সদস্য ছিলেন বা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন, তারা কেন আগেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নয়, এবং যদি সেটা করা হতো তাহলে তো আজকে নুসরাতকে এই পরিণতিটার শিকার হতে হতো না। গত 2রা মার্চ সুবর্ণচরে গ্রাম্য সালিশে স্থানীয় নেতাদের উপস্থিতিতে 60,000 টাকায় ধর্ষণের অভিযোগ নিষ্পত্তি করলে আত্মহত্যা করেন পলি আক্তার নামে ওই গৃহবধূ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে আগামী 21 এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে পবিত্র এই বিষয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আলেমরা।
জাতীয় চাঁদ দেখা কমিটির 6 এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 21 এপ্রিল পালন করা হবে পবিত্র শবে বরাত। পরে খাগড়াছড়ি জেলায় শাবান মাসের চাঁদ দেখা গেছে এমন একটি তথ্য জানার পর তা যাচাই করে দেখতে 11 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। 13 এপ্রিল গঠিত ওই কমিটিকে 17 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। পেশ করেছেন একদিন আগেই মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে আসে এই কমিটির সিদ্ধান্ত। কমিটি জানায় 2 দফা আহ্বান জানানো হলেও ভিন্নমত জানানো ব্যক্তিরা কমিটির বৈঠকে সাক্ষ্য দিতে আসেননি। এমনকি তাদের নিয়ে আসতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমামকে পাঠানো হলেও সাড়া দেননি তারা। উল্টো জানিয়েছেন অপ্রাসঙ্গিক কিছু শর্ত। এই অবস্থায় সব দিক বিবেচনা করে আগের সিদ্ধান্তে অটল থাকে কমিটি। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই, সেই মোতাবেক আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে এই বিষয়ে বাড়তি কোনো বিতর্ক সৃষ্টি না করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আলেমরা। এই বিষয়ে যাতে আমরা ব্যক্তিগত বা কোনো রকম মতদ্বৈত বা আমরা মতান্তরে জড়িয়ে না যাই সেই বিষয়ে সবাই আমরা সচেতন থাকব। গত 6 এপ্রিল চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি জানানো হয় গত 8 এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা, পুরো ভবন ভাঙতে আরো সময় লাগবে জানালো রাজু। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে অনুমোদন দেবে না সরকার। মঙ্গলবার সকালে প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্ম পরিবেশের সীমাবদ্ধতাও দূর করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি গেল 1 দশক আগে অবহেলিত থাকলেও বিজ্ঞানের প্রসার আর রাষ্ট্রের পরিকল্পনায় তা আজ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ 2019। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। যতটুকু প্রয়োজন সেটা প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিং এ কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। মানসম্মত হতে হবে শিক্ষাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। সেই ট্রেনিং এর ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন সংবাদ পরিবেশনা থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্রেরণে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26শে মার্চ, 16 ডিসেম্বর ঈদের দিন দেখা করার একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করব এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করার 28তম দিনে নাভানা গ্রুপ ও ডোমেইনোর একাধিক স্থাপনা সহ তুরাগ দখল করে গোড়া শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে আশুলিয়ার ধোর ব্রিজের পর থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রথমে তুরাগ নদ ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে তোলা নাভানার গ্রুপের স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় কিছু অংশে উচ্ছেদ চালাতে পারেনি বিআইডব্লিউটিএ। আবাসন প্রতিষ্ঠান ডোমেইনোর একটি রেডিমিক্স প্ল্যান উচ্ছেদের পর গুড়িয়ে দেওয়া হয় অবৈধ জায়গায় করার প্রতিষ্ঠানটির 5তলা একটি ভবন। অভিযানের 28তম দিনে পর্যায়ক্রমে প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নদীর জায়গা দখল করার জন্য ব্যবহৃত বালু নিলামের মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকায় বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ। ডোমেইনো সহ নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। 6,12,000 টাকায় এই যে বালিটুকু নিলাম হয়েছে। রমজানের পূর্বেই এই ঢাকা শহরের চারদিকে যে নদী, বিশেষ করে ঢাকা নদী বন্দরের অধীনে যে 3টি নদী, বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু, এই 3টি নদীর উচ্ছেদ অভিযান আমরা সম্পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা করব। অবশেষে শুরু হলো হাতিরঝিলের বিস্ফোরা বিজিএমইএ ভবন অপসারণ পর্ব। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর ভবনের প্রতিটি ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে 15 তলা ভবনটি ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দাবি করেছে রাজুক। পুরো ভবন ভাঙতে ডিনামাইট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কারণে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তারা। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেন উচ্চ আদালত। সবশেষ গেল বছর মুচলেকা দিয়ে 1 বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। এর 4 দিন পর মঙ্গলবার সকালে ভবন ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে বিজিএমইএ ভবনে হাজির হন রাজুক কর্মকর্তারা। ভবনে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাদের সময়ক্ষেপণের কারণে 3 দফায় সময় বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত মালামাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে মালামাল না সরালেও ভবনটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রাজুক। কাজ করার জন্য তো সময় লাগবে, কিছুদিন টেকনিক্যাল বিষয় আছে, এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে, তবে আমরা কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করব। এদিকে বিকেল 5টার পর আরেক দফা সময় বাড়ানো হয় ভবন সিলগালা করার জন্য। পরে সন্ধ্যা 7টার মধ্যে বেশিরভাগ মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এরপরই পুরো ভবনের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত মালামাল আছে তারা রাজুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। যদি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে তাদেরকে একটা সুবিধাজনক সময় দেওয়া হতে পারে, তারা সেটা নিয়ে যাবে। কিন্তু ভবনটা আজকে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। রাজুক বলছে, ভবন ভাঙতে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতে পারে বলেই এসব সংযোগ এখনো বিচ্ছিন্ন করা হয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পোশাক কর্মী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটির চুল কেটে দেওয়ার পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নিজাম সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। 1 এপ্রিল চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় একটি বাসা ভাড়া নেয় সিএনজি অটোরিকশা চালক নিজাম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় পোশাক কর্মী কিশোরীকে আটকে রেখে 7 দিন ধরে ধর্ষণ করে সে। আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাসের বিষয়টি জেনে যায় নিজামের স্ত্রী। আর তারপরেই 7 এপ্রিল বাসায় এসে কিশোরীকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে সে। মারধর অনেকই তাও করার পর
তো আমার চুল কাটছে, মুখে আগুনের শেখা লাগাইছে, মারধর করছে। হেরা যে আমার কাছে আমার সাথে এরকম অত্যাচার করছে, আমার এত মারপিট করছে, তো কষ্ট দিচ্ছে, আমি ওদের বিচার চাই। নির্যাতনের বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্ত নিজাম ও তার স্ত্রীসহ 6 জনকে আটক করা হয়। নির্যাতিতা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়। সারা রাত তাকে নির্যাতন করছে মেয়েটাকে, এবং চুল কেটে দিয়েছে, সিগারেটের ছেঁকা দিয়েছে গালে, বিভিন্নভাবে এই লোমহর্ষ ঘটনার বর্ণনা দেওয়ার পরে আমি সারা রাত অভিযান করে আমি 6 জনকে গ্রেপ্তার করেছি এবং নারী নির্যাতন আইনে মামলা রেকর্ড করেছি। নাগরিক বা জনসাধারণ আছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, যে মেয়ে বা আমার ছেলে কার সাথে কি করতেছে বা আমার মেয়েটা কি করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। নির্যাতিতা কিশোরীর গ্রামের বাড়ি কুমিল্লায়। চট্টগ্রামে ফুফুর বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কার্যকর কোনো আইন বা নীতিমালা না থাকায় একদিকে যেমন নির্যাতনের শিকার দেশে প্রায় 1 কোটি গৃহকর্মী, অন্যদিকে গৃহকর্মীর হাতে গৃহকর্ত্রী খুনের ঘটনাও ঘটছে প্রায়। 2015 সালে গৃহকর্মী নিয়োগের নীতিমালার প্রণয়ন করা হলেও তা মানছেন না কেউই। সরকার পক্ষ ব্যর্থতা স্বীকার করলেও দিতে পারলেন না কোনো সমাধান। বিস্তারিত তাহিয়া রুবায়েত অপলা রিপোর্টে। জীবন মানে এখানে শুধুই সংগ্রাম, আর অধিকারের বাণী কাগজে কলমেই লিপিবদ্ধ। নেপথ্যে বেজে চলেছে দীর্ঘশ্বাসের সাতকাহন। অনেক জায়গায় মানুষ মেরা ফেলাইতেছে, বাচ্চা গো কাজ না করলে ঠুকনা দেয়, থেতলা দেয়, টাকা পয়সা দেয় না, আমরা খাইতেও দেয় নাই, চুলে ধরে মারপিট করে। যদি তার ব্যবস্থা অফিসে চাকরি যায়, আমাদের বাসা থুয়া যায়, ছেলেরা নির্যাতন করে। গৃহকর্মীদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 85% গৃহশ্রমিকই নির্যাতনের শিকার হন। মৃত্যু বা চরম পর্যায়ে না গেলে যা কখনোই বাইরে প্রকাশ পায় না। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় গৃহকর্মীদের ন্যূনতম পারিশ্রমিকেরও কোনো নিয়ম নেই। ওরা যদি শ্রম আইনের অন্তর্ভুক্ত হতো তাহলে একটা বড় সুবিধা ছিল যে তাদের মজুরি ফিক্সেশনের জন্য মজুরি বোর্ড গঠনের বিষয় ছিল। তবে গৃহকর্মী নিয়োগে সরকারের সঠিক কোনো নীতিমালা না থাকায় এর ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন গৃহকর্ত্রীও। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে গৃহকর্মীর হাতে খুন হন ইডেন কলেজের অধ্যক্ষ। নিয়ম অনুযায়ী গৃহশ্রমিক নিয়োগের আগে প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দেওয়ার কথা থাকলেও কেউই নিয়ম মানছেন না। আমার কাছে আছে কাগজপত্র, কিন্তু থানায় জমা দিইনি আর কি। কাজের লোকের যে কাগজপত্র, যেমন আইডেন্টিটি কার্ড, তারপরে সে কোথা থেকে আসছে, সেই অ্যাড্রেসগুলো যে আমাদের বেসিক্যালি পুলিশ থানায় ওখানে জমা দিতে হবে, এই ব্যাপারে তো অনেকেরই ধারণা নেই। কাকে রাখছেন, এই যে একটা বাসায় আপনি ঢুকতে দিচ্ছেন, তার অবস্থান নিশ্চিত করছেন, তা এই ক্ষেত্রে কিন্তু জেনে শুনে তাকে আসলে নিয়োগ দেওয়া উচিত। গৃহকর্মী ও গৃহকর্ত্রী উভয়ের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হলেও তা যেন ডুমুরের ফুল। বিশেষজ্ঞরা বলছেন এই দায় সরকারের। আমাদের আন্তরিকতা, আমাদের সাংগঠনিক স্বল্পতা, এগুলো অভাব। সারা দেশে গৃহকর্মীদের যে তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের দেখভাল করার জন্য যে মনিটরিং সেলটা, সেটা এখনো ফাংশনাল হয় নাই। বর্তমানে দেশে অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীর সংখ্যা 50 লাখেরও বেশি। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। কারাগারগুলোতে প্রতিদিনই যুক্ত হচ্ছে মাদক মামলার আসামি, কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় তেমন উদ্যোগ নেই কারাগারে। এতে জামিনে বেরিয়েও নেশার টান ছাড়তে না পারায় প্রতিনিয়ত মাদকের আগুনে পুড়ছে দরিদ্র উত্তরী জনপদ রংপুরের একটি পরিবারের স্বপ্ন। তাদের আলোর পথ দেখাতে কারাগারগুলোতে সুচিকিৎসা ও কাউন্সেলিং দরকার বলে মত সংশ্লিষ্টদের। হিদায়াতুল ইসলাম আবুল প্রতিবেদন, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। সঙ্গদোষের কারণেই আবার আমি মাদকের সাথে মিশে গেছি। অনেকের মতো বন্ধু মহলের আড্ডা থেকে একসময় নেশার জগতে ডুবে যান মধ্যবয়সী মানুষটি। শেষ পর্যন্ত ঠিকানা হয় কারাগার। এরপর জামিনে মুক্তি পেলেও নেশা তাকে ছাড়েনি। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ভর্তি করান রংপুর নগরীর একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে। সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, রাতের বেলা ভাত, এটাই শুধু আমাদের নিয়ম ছিল। কিন্তু আদারওয়াইজ যে কোনো ধরনের কাউন্সেলিং ক্লাস এই ধরনের আমাদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়নি। একটা ডাক্তারে দিয়েই সব ধরনের চিকিৎসা হয়। আর মাদকাসক্তি সেবনের ব্যাপারে যদিও তাদের আলাদা কোনো ট্রিটমেন্ট এরকম কোনো ব্যবস্থা ওখানে নাই।
রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৫০০ বন্দীর মধ্যে অধিকাংশই মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। কারাগারে এই বন্দীদের জন্য পৃথক ইউনিট থাকলেও সার্বক্ষণিক চিকিৎসক নেই। মানবাধিকার কর্মী ও চিকিৎসকরা বলছেন, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে হলে কারাগারে চিকিৎসার বিকল্প নেই। মাদক নিরাময়ের জন্য যে ইউনিটটা আছে, এই ইউনিটের জন্য আলাদা জনবল দরকার এবং ট্রিটমেন্ট। যদি আমরা বলি যে সে শোধনাগারে আছে, তার মানে সে একটা চিকিৎসা কেন্দ্রে আছে। বের হওয়ার পর তাকে আবার পুনরায় মনিটরিং, ফলো আপটা জোরদার করতে হবে। আমি মনে করি যে অতি সত্বর জেলা কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগ, পাশাপাশি এবং যারা মাদকাসক্ত তাদের জন্য একটা কাউন্সেলিং সেন্টার জেলা কারাগারে থাকা উচিত। জামিনে মুক্তি পেয়ে আবারও নেশার হাতছানি স্বাভাবিক জীবনে ফিরতে দেয় না তাদের। ফলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেও মাদক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে হলে তাদের সুচিকিৎসা ও কর্মসংস্থান দরকার বলে মত সংশ্লিষ্টদের। এদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করে আমরা আর মামলা গ্রহণ করে তারপরে আমরা আদালতে পাঠাচ্ছি। জামিনে বেরিয়ে এসে আবার তারা এই অপরাধে জড়িয়ে পড়ছে। দেশের প্রত্যেকটি কারাগারেই এই ধরনের মাদকাসক্তদের চিকিৎসা করার জন্য আলাদাভাবে কিছু করা যায় কিনা, এটি নিয়ে সরকারের উদ্যোগমূলক চিন্তা ভাবনা চলছে এবং আমরা আশা করছি যে এটিও হয়তো পর্যায়ক্রমে বিভিন্ন কারাগারগুলোতে চালু হবে। রংপুর বিভাগের ৮ কারাগারে ৫,১৯৫ জন বন্দীর মধ্যে প্রায় অর্ধেকই মাদক মামলার আসামি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সরকারের আশ্বাসে নৌ শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হবে। বিকেল থেকে দফায় দফায় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে বসে নৌযান শ্রমিক ফেডারেশন ও মালিকপক্ষ। এ সময় নৌ সেক্টরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাই একমত পোষণ করেন। পরে নৌযান শ্রমিক ফেডারেশন চলমান অনির্দিষ্টকালে ধর্মঘট স্থগিত ঘোষণা করে। বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপথে চাঁদাবাজি বন্ধ, বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের 11 দফার দাবিতে সোমবার রাত 12টা থেকে নৌপথে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নানা আয়োজনে 17 এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। 1971 সালের এদিনে তৎকালীন মহকুমা মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। শুধু মুজিবনগর দিবস কেন্দ্র করে নয়, সারা বছরই এর পরিচর্যার পাশাপাশি একটি পর্যটক বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। তবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানটিকে পর্যটন বান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মেহেরপুর প্রতিনিধি মীর চন্দন সৌদালিকে সঙ্গে নিয়ে এসএম রাশিদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 1971 সালের 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেন। সেই সঙ্গে বৈদ্যনাথ তলার নামকরণ হয় মুজিবনগর। প্রতি বছর 17 এপ্রিল আসলেই ব্যস্ত হয়ে ওঠে শ্রমিকেরা, অথচ সারা বছর অযত্নে পড়ে থাকে ঐতিহাসিক এই স্থানটি। এখানে সারা বছর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে এলেও থাকা খাওয়া ও বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। দর্শনার্থীদের স্থান যে ভ্রমণের জন্য যেটুকু খাওয়া দরকার, আমার কাছে মনে হচ্ছে না এটা পর্যাপ্ত। দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার ওইভাবে কোনো ব্যবস্থা নেই। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলা এখানে স্থাপিত করতে হবে এবং আরো সৌন্দর্য বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে স্থায়ী জনবল নিয়োগের জন্য অর্গানোগ্রাম বা কাঠামো চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য এটা আমরা দিচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটাকে একনেকে দেওয়া হবে, একনেকে এটা অনুমোদন করে দেওয়া হবে, তারপরে আমরা কার্যক্রম আমরা হাতে নেব। 1996 থেকে 2001 সাল পর্যন্ত পাঠাগার, মসজিদ ও অতিথিশালা নির্মাণ করে মুজিবনগর স্মৃতিসৌধকে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে রূপান্তর করা হয়। সময় সংবাদ, মেহেরপুর।
জীবনের প্রয়োজনে অল্প বয়সে নামতে হয় আয় রোজগারের পথে, তবে আটকে থাকেনি বই পড়ার অদম্য বাসনা। একের পর এক চাকরিও হারিয়েছেন শুধু বই পড়ার পাগলামির কারণে। আজ তিনি রংপুরে লাখো পাঠক গড়ে তোলার কারিগর। তরিকুল ইসলাম ক্যামেরায় রংপুরে বই পাগল এক ওমর শরীফের গল্প জানাচ্ছেন রতন সরকার। ছেলেবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে বই কেনার শখ পরবর্তী জীবনে বজায় থাকেনি। বারবার রোজগারের পথ হারিয়ে শেষে পুরনো বই কিনে পড়া শুরু করেন। একসময় সংগ্রহ কিছুটা বেড়ে গেলে নিজে পড়ার পর সেই বই অন্যদের দিতেন নামমাত্র ভাড়ায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বই দিতেন জোর করে, কোনো রকম বিনিময় ছাড়া। দীর্ঘদিনের চেনা জানা বই পাগল এই ছেলেটিকে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন রুহুল আমিন। শুরুটা তারপরই। বই পাগল যেটাকে বলা হয়, উনি এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল, ভালোই জানে, ইতিহাস সম্পর্কে ভালোই জানে। 10 টাকারও যদি একটা কাস্টমার আসে তা আমি খুব চিন্তা করি বেশি, ওকে 10 টাকা দিয়ে তার নাও দিতে পারে, আমি বইটা নিতে চাই। 10 টাকা দিয়ে আমরা অন্য নতুন বই পড়তে পারতেছি, এটা আর কি খুব ভালো লাগে। ওমরের প্রেরণায় একটি দুটি করে প্রায় 40টি দোকান গড়ে ওঠে। নগরীর শহীদ জলরেজ মার্কেটের পুরোটাই এখন বলতে গেলে পুরনো বইয়ের হাট, যেখানে সুলভে মেলে সব ধরনের বই। এটা ইতিহাসের বই, এটা রাষ্ট্রবিজ্ঞানের বই, এটা ইসলামী বই, এটা ধর্মীয় বই, এগুলো পড়ো। ওনার কাজই হচ্ছে মানুষকে আর কি বইয়ের সঙ্গে পরিচয় করানো। বই কিনে তারপর আবার ওই বইটা পড়ে আবার ফেরত দিয়ে আরেকটা নেওয়া যাবে, এরকম সিস্টেমে। তো এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়, হেল্পফুল হয়। টানা 18 বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে কত পাঠক তৈরি করেছেন তার কোনো হিসেব জানা নেই ওমরের। কয়েক হাজার হবে হয়তো, শেষ আছে বহু পাঠক। প্রতিদিন যদি অর্জন যদি হয় 300-4000 পাঠক হচ্ছে বছরে। ওমর শরীফদের মতো মানুষের জন্ম হোক সমাজে, কিন্তু শুধু মনে করলে হবে না তো যে ওমর শরীফদের মতো মানুষজন যাতে টিকে থাকতে পারে এই সমাজে, তার ব্যবস্থাটাও কিন্তু সমাজকেই করতে হবে, তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেও করতে হবে। পাঠক সংশ্লিষ্টরা মনে করেন সৃষ্টিশীল সমাজ গড়তে প্রয়োজন এমন অনেক ওমর শরীফের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চা বাগানের জন্য বিখ্যাত হলেও দার্জিলিংয়ে মিরিকের অন্যতম নজরকাড়া স্থান হলো মিরিক লেক। প্রতিদিন দেশ বিদেশের প্রায় 2,500 থেকে 3,000 পর্যটক বেড়াতে যান সেখানে। ভারতের স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশি। মিরিক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। চারদিকে চা বাগান, মাঝখানে লেক। 1.5 কিলোমিটারের এই লেকের মাঝে কংক্রিটের সেতুতে দাঁড়িয়ে পাহাড়ের বাড়িগুলো দেখতে পটে আঁকা ছবির মতো লাগে। বাড়তি আনন্দ দিতে এখানে আছে পাহাড়ি ঘোড়ায় চড়ে সেতুর এপার ওপার হওয়া। সমতল থেকে প্রায় 4,900 ফুট উঁচুতে এই লেক দার্জিলিংয়ে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। ভারতীয় পর্যটকদের পাশাপাশি এখানে ছুটে আসেন বাংলাদেশি পর্যটকরাও। দার্জিলিং এর যে কয়টা জায়গা ঘুরেছি তার মধ্যে এটা সবচেয়ে অন্যরকম একটা জায়গা, কারণ সব জায়গায় তো শুধু পাহাড় পাহাড় পাহাড়, এখানে একটু ডিফারেন্ট সাইড। এখানের মানুষগুলো অনেক হেল্পফুল, তাদের কাছে কোনো কথা জিজ্ঞাসা করলে তারা অনেক হেল্প করার চেষ্টা করে এবং তারা নিজেদের থেকেও অনেক উদ্যোগ নেয় যাতে আমরা একটা সেফ এনভায়রনমেন্ট পাই। দার্জিলিং এর পর্যটনের ব্যাপারে আসলে আমরা 100% স্যাটিসফাই, কারণ এখানে নিরাপত্তা 100-তে 100ই বলা চলে। শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করলাম, কোথাও কোনো গ্যাঞ্জাম বা কোনো সমস্যা, এত কাছে নির্বাচন, পরিবেশটা তেমন সমস্যা মনে হয়নি আমাদের কাছে। তবে মিরিকের স্থানীয়রা লেকের সংস্কার না হওয়ায় কিছুটা ক্ষুব্ধ। তো গার্ডন होना चाहिए, रोड होना पड़ेगा, हर एक सुविधा होना पड़ेगा, तो नहीं है। देखिए आप देख सकते हैं आप लोग का यहाँ टूरिस्ट के लिए टॉयलेट वगैरह कुछ भी नहीं है। তবুও প্রকৃতির কাছেই মানুষের বারবার ফিরে আসা। মিরিক দার্জিলিংয়ে যারা ঘুরতে আসেন তাদের অন্যতম একটি দ্রষ্টব্য এই মিরিক। কেননা দার্জিলিংয়ের পাহাড় দেখতে দেখতে চোখ যখন সত্যি বোর হয়ে আসে, তখন কিছুটা সমতলে এসে এই লেক তাদের উপভোগের বাড়তি খোরাক যোগায়। দার্জিলিংয়ের মিরিক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সময় যতই গড়াচ্ছে ততই সহিংস হয়ে উঠছে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সংঘাতের ঘটনাও বাড়ছে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, খুন সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমারের এই বাস্তুচ্যুতরা। এ ধরনের ঘটনায় গত 1.5 বছরে মারা গেছে অন্তত 32 জন। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের।
তাদের দাবি, প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে অপরাধ ঘটানো হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। গত 21 ফেব্রুয়ারি উখিয়ার কুতুপালন ক্যাম্পের একটি ব্লকে রোহিঙ্গারা জার্মানির 3 সাংবাদিক সহ এক স্থানীয়কে মারধর করে। এখন নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে, জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, খুন এখন যেন নিত্য ব্যাপার। পরিসংখ্যান বলছে গত 1.5 বছরে রোহিঙ্গা ক্যাম্পে 32 জন মারা গেছেন নানা ঘটনায়। মোট 312টি ঘটনায় আসামি হয়েছে 650। স্থানীয়দের দাবি, ক্যাম্পের ভেতরে গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। ক্যাম্পের বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত, যার উদ্দেশ্য মিয়ানমারে প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বানচাল করা। বাজারের সাথে দ্বন্দ্ব, কোনো গাড়ি চালকের সাথে দ্বন্দ্ব এদের, বা কেউ কথা বলতে গেলে এদের রীতিমতো হিংস্র হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের এই ব্যাপারওয়ার পিছনে কিন্তু দেশে বিদেশি বেশ কয়েকটা এনজিও জড়িত। তাদের মধ্যে যেভাবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের জন্ম হচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে শুধু বার্মার জন্য নয়, বাংলাদেশের জন্য বিশাল বিপদ হয়ে দাঁড়াবে এই রোহিঙ্গারা। সচেতন মহল বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে সেখানে দ্রুত তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিতে হবে। না হলে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে লোকাল কমিউনিটিতে পড়বে, যা আমাদের জন্য হবে ভয়ঙ্কর। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার মতে, নানা কারণে রোহিঙ্গারা সহিংসু হয়ে উঠছে। অপরিকল্পিতভাবে বিভিন্ন বাজার গড়ে উঠছে। এই বাজারগুলোর আপনার যে দোকানের ভাড়া, চাঁদা, এসব নিয়ে মূলত তাদের ভিতরে এই বিরোধটা আছে। রোহিঙ্গা ক্যাম্প দেখাশোনা করে ত্রিপুরা আসছি আমরা, ওখানে আইন শৃঙ্খলা বিষয়টা দেখি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তারাও দেখে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে অবস্থান করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, আর এই 2 উপজেলায় স্থানীয় বাসিন্দা 5 লাখের মতো। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাত হত্যার ঘটনায় 13 নয়, জড়িত ছিল 15 জন, জানালো পিবিআই। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে 21 এপ্রিলে। শাবান মাসে চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশি চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। এবং বাংলাদেশের স্বপ্নে বিশ্বকাপ স্কোয়াডে গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত, সাইফুদ্দিন ও রাহি, নেই তাসকিন, ইমরুল। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।